ধরনের অর্নামেন্টাল ফিশ আসলে আমরা কিপ করতে পারি, কিভাবে তাদের জন্য আমি একটা অ্যাকুরিয়াম প্রিপেয়ার করব, কি ধরনের ফিল্টার ইউজ করব, দেন আমি যদি অ্যাকুরিয়ামে আমি প্লান্ট রাখতে চাই, দ্যাটস মিন একটা প্লান্টের অ্যাকুরিয়াম তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমি সেটা ডেকোরেট করতে পারি, দেন হাউ ক্যান আই select the light, carbon dioxide source, substrate for our planted aquarium. তো এটা সম্পর্কে আমাদের বেসিক কিছু আইডিয়া অলরেডি হয়েছে বলে আমি আশা করছি। তোমরা কি মনে করো, কি বেসিক কনসেপ্টটা কি তোমরা পেয়েছো এই টোটাল ওভারঅল কোর্স থেকে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন ধরো অ্যাকুরিয়াম করার পরে আমরা এখন চলে যাচ্ছি যে মাছকে কিভাবে কি ধরনের মাছ আমরা সিলেক্ট করব, সিলেকশন অফ অর্নামেন্টাল ফিশ, কি ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখব, এই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের কাছে একটু হলেও ক্লিয়ার এখন। জি ম্যাম। আচ্ছা, তো মাছ সিলেক্ট করলাম, মাছ সিলেকশনের সময় যেই ব্যাপারগুলো আই থিংক রিপন স্যার তোমাদের কভার করেছে, যে আমরা আসলে কোন ধরনের ট্যাঙ্ক তৈরি করব, ইজ ইট এ কমিউনিটি ট্যাঙ্ক অর সিঙ্গেল ফিশ ট্যাঙ্ক। তো 2-3টা কম্বিনেশন গেলে কিভাবে কোন ধরনের স্পেসিস আমাদের অ্যাকুরিয়ামের জন্য ভালো হয় সেটা আমরা জানার চেষ্টা করি। তো আশা করছি আমরা সেটা এখন জানি। আফটার সিলেকশন অফ ফিশ or selection of fish community in a community tank, it's the time to know about their feeding. এখন মাছকে তো খাবার দিতে হবে, এখন খাবারটা আমি আসলে কিভাবে দিব, কি ধরনের খাবার দিব, আমার ফিশ যদি আর্লি স্টেজে থাকে সেখানে কি ধরনের খাবার হবে, এই ব্যাপারগুলো আমার মনে হয় আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেছি। আমি কি ঠিক? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই যে আমার যে নলেজটা, এইটা আমি যখন এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে যাব, তখন আমি আসলে আমার যে নলেজটা সেটা আমি কতটা ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে পারি সেটা একটা বিবেচনার বিষয়। সাপোজ ধরো ফর এক্সাম্পল আমি তোমাদের কাউকে বললাম যে প্রিপেয়ার এ অ্যাকুরিয়াম ফর গোল্ডফিশ, aquarium preparation and overall management for goldfish. Suppose this is a title. তখন আমরা আসলে এখানে কোন কোন ব্যাপারগুলো কভার করব, তোমরা যদি একটু তোমাদের এন্ড থেকে আইডিয়াটা দাও তাহলে মনে হয় জিনিসটা আমার কাছে এবং অন্যান্য ফ্রেন্ড যারা আমরা শুনতে পাচ্ছি সবার কাছে জিনিসটা একটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এটার বেসিসে আমরা পরবর্তীতে আমরা আসলে কি করব সেটা আমি বলছি। সো মিথিলা কথা বলছিল একটু আগে। মিথিলা, ক্যান ইউ হেল্প মি? জি ম্যাম। ওকে, মিথিলা জি ম্যাম 67। বলেন। আচ্ছা, তো আমি বলছি প্রিপেয়ার এ ফিশ অ্যাকুরিয়াম, অর্নামেন্টাল ফিশ অ্যাকুরিয়াম ফর গোল্ডফিশ অ্যান্ড ইটস ওভারঅল ম্যানেজমেন্ট। এটা যদি আমার টাইটেল হয় তাহলে আমি প্রথমে কি কভার করব, প্রিপারেশনের স্টেপে আমাকে কি কি ব্যাপারগুলো, আমার মনে আমরা সবাই একটু খেয়াল করি মিথিলার কথাটা, কারো যদি এর সাথে সাপ্লিমেন্ট যে না প্রিপারেশনের সময় আমার আরো এই ব্যাপারগুলো আমাকে খেয়াল রাখতে হবে, প্লিজ অ্যাড করতে পারি। প্লিজ মিথিলা বলো কি কি ম্যাম প্রিপারেশনের জন্য সাইট মানে সাইট সিলেকশন করতে হবে অ্যাকুয়ারিয়ামের জন্য ফার্স্টে, তারপরে হচ্ছে আচ্ছা, সাইড বলতে তুমি পজিশনটা যে আমি কোন পজিশনে রাখছি এটা, ওকে, সাইড বা পজিশন। জি ম্যাম। ম্যাম তারপরে হচ্ছে টাইপস এন্ড সাইজ অফ অর্নামেন্টাল ফিশ ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কের সাইজটা কিরকম হবে, আমি কি টাইপের ট্যাঙ্ক নিব। হ্যাঁ, তুমি কিন্তু ওভারঅল তখন ইয়েতে চলে যাবে না, একবারে টাইপ সাইজে চলে যাবে না, জাস্ট সাইজ লিখে যেটা করতে হবে এই যে গোল্ডফিশ
গোল্ডফিশের এভারেজ সাইজ যদি আমার জানা থাকে, যেমন আমরা অ্যাকুরিয়াম প্রিপারেশনের সময় একটা বলেছিলাম যে এই সাইজের অ্যাকুরিয়ামে আমি সাপোজ এত সেন্টিমিটারের মাছ দিতে পারি। এখন ধরো আমার রিকমেন্ডেড সাইজ ছিল 30 সেন্টিমিটার, যে আমার অ্যাকুরিয়ামের যে সারফেস এরিয়া সেখানে আমি 30 সেন্টিমিটারের গোল্ড ফিশ দিতে পারবো। এখন 30 সেন্টিমিটার লম্বা তো গোল্ড ফিশ পাওয়া যায় না, তাহলে এক একটা গোল্ড ফিশের লম্বা যদি আমার 5 সেন্টিমিটার হয়, তাহলে ওই অ্যাকুরিয়ামে আমি কয়টা দিতে পারবো? 6টা। তাহলে এই হ্যাঁ, ভেরি গুড। তাহলে এইভাবে কিন্তু তুমি একটা রাফ ক্যালকুলেশন করতে পারবা। তাহলে তোমাকে আগে সিলেক্ট করতে হবে আমার অ্যাকুরিয়ামের সাইজ কত। এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে অ্যাকুরিয়ামের সাইজ এবং ভলিউমটা বের করতে পারবো? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভলিউমটা যখন বা সারফেস এরিয়াটা যখন আমি বের করব, তখন আমি টোটাল কয়টা গোল্ডফিশ রাখবো সেই পরিমাণটা বের করতে পারবো? ওকে, তাহলে দেখো আমি একটা অ্যাকুরিয়ামের সাইজ অনুযায়ী আমি কয়টা গোল্ডফিশ, কোন সাইজের গোল্ডফিশ সেটা আমি তখন সিলেক্ট করতে পারবো। তাহলে আমার পজিশন ঠিক হলো, অ্যাকুরিয়ামের সাইজ, ভলিউম ঠিক হলো, তারপরে আমি মাছ কি সিলেক্ট করব সেটার সংখ্যাটা আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। নাও কাম টু দা সেকেন্ড পয়েন্ট, ম্যানেজমেন্টে আমি এখন কি করব? ও আচ্ছা, এখানে তো আরো আছে। গোল্ডফিশ সিলেকশনের আগে এখন আমি অ্যাকুরিয়ামটা কি করব? প্রিপেয়ার করব। গোল্ডফিশের জন্য প্রিপেয়ার করতে হবে ম্যাম, হচ্ছে ওয়াশ করতে হবে, তারপর কালেকশন করতে হবে অ্যাকুরিয়ামের জন্য। আমরা স্যান্ডের মিথিলা, আমরা একবারে পুরোপুরি কিন্তু ওই বইয়ের ভাষায় যাব না। আমরা একবারে, আমি বারবার বলছি, একবারে প্র্যাকটিক্যালি যে কাজটা তুমি মনে হচ্ছে যে না এটার পরে আমাকে এটা করতে হবে, তুমি প্রথমে ইমাজিন করো আমি আমার বাসায় গোল্ডফিশের জন্য একটা অ্যাকুরিয়াম তৈরি করব এবং সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমার একবার স্পেসিফিক যেগুলো দরকার ওইটাই আমি করব। তাহলে আমি অ্যাকুরিয়াম সিলেক্ট করলে ফেললাম একবার স্পেসিফিক এক লাইনের মধ্যে, যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এত হলো, ভলিউম এত হলো, এখানে আমি এতগুলো গোল্ডফিশ রাখতে পারবো। ফাইন, এখন আমি তৈরি করব। অ্যাকুরিয়াম তৈরি করার সময় আমাকে এখন কি করতে হবে? নিচে আমি ডেকোরেশন দিতে পারি, সেটা অ্যাড করব, যে আমি এই গ্রাভেল ইউজ করব, এতটুকু ইউজ করব। তারপরে রক দিবে? জি ম্যাম। আচ্ছা, গ্রাভেল দিলে, রক দিলে, আর কি দিবে? ম্যাম অক্সিজেনের জন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তুমি একটা অ্যারেশনের সিস্টেম রাখবে। ফাইন, আর ম্যাম তারপর ওয়াটারের ব্যবস্থা করতে হবে। অক্সিজেনটা তুমি কিভাবে সাপ্লাই করবে? বি স্পেসিফিক। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, সোজা কথা, একটা এক্সপেরিমেন্ট সেট আপ করছো, তোমাকে খুবই স্পেসিফিক বলতে হবে, ওভারঅল কিন্তু যাওয়া যাবে না। এখন দিস ইজ দ্য ফ্যাক্ট, ওভারঅল যে আমি একটা অক্সিজেন সাপ্লাই করব, ধরো আমি এয়ারেটর ইউজ করব, খুব ভালো হয় তুমি যদি এখন এয়ারেটরের নামটা লিখে দিতে পারো যে এই এয়ারেটর আমি ইউজ করব, কত ঘন্টা আমি চালাবো, আমি লাইট ইউজ করব, কয় ঘন্টা লাইট দিব, সে লাইটের স্পেকট্রাম কত হবে, ইন্টেন্সিটিটা কত হবে। বি প্র্যাকটিক্যাল, একবার ওভারঅল কিন্তু দিবে না যে আমাকে এই এই করতে হবে, নট লেক আমি এটা করব এবং এই ইউজ করে এটা করব। হ্যাঁ, স্পেসিফিকলি তাইলে দিতে হবে যে এইটার জন্য আমি এইটা করতেছি, এতটুকু করে কি কি প্রয়োজন পড়তেছে। হ্যাঁ, একবার স্পেসিফিক। আমরা বাকিরা কি বুঝতে পারছি যে খুবই স্পেসিফিক হতে হবে। তুমি যদি ওভারঅল লেখো যে আমি লাইট দিব, তাহলে হবে না। গোল্ডফিশের জন্য আসলে লাইটটা কত ইম্পর্টেন্ট, আগে এটা থিঙ্ক করতে হবে। এখন এটা যখন আসবে তখন চলে আসবে প্লান্ট। গোল্ডফিশের আমি একটা প্লান্টের অ্যাকুরিয়াম যখন করতে যাব, কি ধরনের প্লান্ট আমি সেখানে দিব? গোল্ডফিশ কি আসলে হার্বিভোরা, সে কি প্লান্ট খেয়ে ফেলবে? এইটা তোমাকে জানতে হবে, তাই না? যদি তুমি একটা এমন একটা স্পেসিসের সাথে কোনো প্লান্ট দিলে, বাকি যারা আছে তারাও অ্যাড করো প্লিজ। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্লান্টের সাথে স্পেসিস সিলেকশনটা তোমাকে লিঙ্কড আপ করতে হবে, যে না গোল্ডফিশ আসলে অতটা ভোরাসিয়াস না, সে আসলে প্লান্ট খাবে না। আচ্ছা, আমি এই প্লান্ট গুলো দিতে পারি। এখন প্লান্টের ক্ষেত্রে যখন আসবে, আমরা জানি 3 লেয়ারে আমরা প্লান্ট দিতে পারি, ফোরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে হয়তো আমি অ্যামাজন সোর্ট দিলাম, মিডল গ্রাউন্ডে একটা দিলাম, ফ্রন্ট গ্রাউন্ডে হয়তো আমি কি যেন বেবি টিয়ার্স দিলাম, হোয়াট এভার।
তো তুমি এইভাবে কিন্তু স্পেসিফিক বলতে হবে যে আমি, আবার কেউ হয়তো বলতে পারে যে না আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মিডল গ্রাউন্ড ভালো লাগছে না, আমার কার্পেটের মতো যে ধরনের কার্পেটের যে গ্রাস গুলো আছে ওটা দিয়ে আমি অ্যাকুরিয়াম করলাম। ভেরি গুড। এখন যখনই তুমি প্লান্ট ইউজ করবা তখন কিছু ব্যাপার অবশ্যই তোমার এর সাথে লিঙ্কড আপ হবে, যেমন তুমি কি ধরনের সাবস্ট্রেট ইউজ করবা। ওকে, সাবস্ট্রেট ইউজ করলাম, তারপরে হচ্ছে আমি সেখানে নিউট্রিয়েন্ট আসলে কি রকম দিব কি দিব না, কার্বন ডাই অক্সাইড রিকোয়ারমেন্ট আমার লাগবে কি লাগবে না। যখনই আমি কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা আসবো তখনই আমাকে দেখতে হবে এই প্লান্টের লাইট এবং কার্বন ডাই অক্সাইড রিকোয়ারমেন্টটা কেমন। আমার কথাগুলো কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, তাহলে তুমি সেট আপ করার পরে এখন তুমি ম্যানেজমেন্টে করবা। ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিডিং। এখন গোল্ডফিশ আসলে কি খায় সেটা কিন্তু আমাকে জানতে হবে। তা আমি নেটে সার্চ দিলে কিন্তু গোল্ডফিশের কি ধরনের ফিড প্রেফার করছে, সে আর্লি স্টেজে ধরো প্রথম দিকে আমি তাকে কি আম, যেটা করে আর্টিমিয়া দিব, নাকি আমি ইনফুসুরিয়া দিলে এটা গুড এনাফ, তো এইটা আমি সুন্দর মতো পেয়ে যাব। অলরেডি তোমরা ফিড এন্ড ফিডিং শিডিউলে কিন্তু এগুলো পড়ে আসছো হোপফুলি। তো ফিডটা আমি কিভাবে দিব, দেন ম্যানেজমেন্টে আরেকটা ব্যাপার চলে আসবে, ওয়াটার এক্সচেঞ্জটা কতটি জরুরি। তুমি যদি প্লান্টেড অ্যাকুরিয়াম করো সেখানে কিভাবে তুমি এক্সচেঞ্জ করবা, নর্মাল অ্যাকুরিয়ামে কিভাবে এক্সচেঞ্জ করবা, সেটা তোমায় তখন স্পেসিফিক লিখতে হবে। তো ম্যানেজমেন্টের পরে লাস্টে যেমন ধরো কিছু ব্যাপার, যেমন অ্যালগি হয়ে গেলে কি করবা তোমার ইয়েতে, আবার ধরো যদি কোনো ধরনের ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো ওভারঅল এই যে স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট ব্যাপারগুলো যখন তোমাদের কাছে ক্লিয়ার হবে তখনই কিন্তু তুমি একটা সাকসেসফুল অ্যাকুরিয়াম তৈরি করতে পারবে ফর গোল্ডফিশ। তারপরে গোল্ডফিশ কি খায়, তার এভারেজ কোন সাইজের গোল্ডফিশ আমি দিচ্ছি, তাদের ফিডিং ম্যানেজমেন্ট কেমন হবে, সেখানে প্লান্ট দিলে কি ধরনের প্লান্ট দিব, এই সবগুলো কিন্তু স্পেসিফিক তুমি কোথাও এক জায়গায় পাবে না। কোথায় পাবে? তুমি যে নলেজটা গেদার করেছো টোটাল ওভারঅল কোর্সে, সেইখান থেকেই তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে যে আমি অ্যাকুরিয়ামের ফিডিং বিহেভিয়ার কেমন, সে কি কমিউনিটি নাকি কমিউনিটি ট্যাঙ্ক না সিঙ্গেল, সে কি ফাইটার ফিশের মতো সিঙ্গেল থাকতে পছন্দ করে কিনা। তো এইভাবে আমরা সবাই বুঝতে পারছি যে যে কোনো মাছের স্পেসিফিক যখন আমি একটা অ্যাকুরিয়াম তৈরি করতে যাব তার যে স্পেসিফিক ম্যানেজমেন্ট স্পেসিফিক ফিডিং সিস্টেম আছে এটা সম্পর্কে আমাকে আগে ভালো করে একটু স্টাডি করে দেন খুবই স্পেসিফিক করে লিখতে হবে, এবং এই স্পেসিফিক লেখাটা কখনোই 3 পেজের বেশি যাতে না হয়। এবং আমি যখনই কোনো একটা অনলাইন পেপার বলো বা একটা সাইট থেকে অথবা ক্লাস নোট থেকেও যদি আমি এই ইনফরমেশনটা নেই তখন রেফারেন্স সেকশনে আমাকে এটা উল্লেখ করে দিতে হবে যে আমার এটার সোর্স, এই যে স্টেটমেন্টটা আমি দিলাম এটার সোর্সটা অ্যাকচুয়ালি এখান থেকে আমি নিয়েছি। যে গোল্ডফিশে ধরো কোন ধরনের ডিজিজটা বেশি হয় বা কোন প্রবলেমটা বেশি হয়, আমরা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাব। তো আই থিংক এই যে এতক্ষণ ধরে যে ডিসকাশনটা করলাম এইটার উপর বেসিস করে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা আজকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টিপিআর এ অ্যাকুরিয়াম ফর কে, গোল্ডফিশ কিন্তু একজনের না। গোল্ডফিশ না এটা এটা আমি গোল্ডফিশের দিয়ে উদাহরণ দিয়েছি, তোমাদের যে 57 জন আমরা ম্যাম আছি এক না। একজনের এক একটা। জি ম্যাম, এক একজনের এক একটা। তুমি কি শিখলা সেটা অ্যাপ্লাই তুমি করবা, তোমার গোল্ডফিশ দিয়ে আরেকজন কাজ করবে না, ঠিক আছে? কেউ হয়তো গাপ্পি, কেউ মলি, কেউ রেইনবো ট্রেল, কেউ হয়তো প্যারাডাইস ফিশ, সাম অস্কার, হাজার হাজার আমার গোল্ডফিশ আছে, সরি অর্নামেন্টাল ফিশ আছে, বাট আমি তোমাদের একবারে বাই নেমে সুন্দর করে স্পেসিফিক করে দিব। ধরো রেজিস্ট্রেশন নাম্বার এত, তার পাশে আমি হয়তো মাছের নামটা লিখে দিব। তো প্রত্যেকে তার যে স্পেসিস, প্রথমে সে স্পেসিস নিয়ে একটু স্টাডি করতে হবে যে এই মাছ কি খায়, তার এবারে সাইজ কত। ধরো গোল্ডফিশে সে যতটা স্টকিং করবে গাপ্পি কি সেই সমান পরিমাণ স্টকিং করতে পারবে? গাপ্পির না সংখ্যা কি কম লাগবে না বেশি লাগবে? ম্যাম ডেফিনেটলি বেশি। বেশি লাগবে। ও সাইজ ছোট না,
তাহলে তো সে বেশি জি পরিমাণ ম্যাম। স্টক করতে পারবে, সংখ্যা বেশি হবে। আবার গাপ্পি ক্ষেত্রে দেখা যায় সে আবার কুইক ব্রিড করে। যাই হোক ওই স্টেজ পর্যন্ত যাওয়ার দরকার নেই। বাট খাবারের ক্ষেত্রে যেহেতু মাউস সাইজের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে খাবারের একটু ভ্যারিয়েশন হবে। হয়তো গোল্ডফিশের ক্ষেত্রে একটা ডিজিজ খুব বেশি হয়, গাপ্পির ক্ষেত্রে সেটা কম হয়, তার ক্ষেত্রে হয়তো আরেকটা বেশি হয়। সো আমার ওই স্পেসিস সম্পর্কে আগে স্টাডি করতে হবে। স্টাডি করে বেসিক যে ইনফরমেশন পাবো সেইটাকে এখন আমার থিওরিটিক্যাল যে নলেজটা আমি ওভারঅল এই কোর্সে গেদার করেছি সেটার সাথে লিংক আপ করে ম্যাক্সিমাম 3 পেজ। আমি চাচ্ছি না তোমরা ওই যে কমন কিছু কথা এখানে লেখো, ম্যাক্সিমাম 2 থেকে 3 পেজ, এর বেশি কোনো লেখা আমি এক্সপেক্ট করছি না। তো আমার মনে হয় আমরা যারা এতক্ষণ শুনেছি তাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? আর যদি না হয় কাইন্ডলি আমরা একটু ক্লিয়ার হয়ে নেই, প্রশ্ন করতে পারি। ম্যাম এখানে কি ইন্ট্রোডাকশন বা কনক্লুশন এই টাইপ কিছু অ্যাড করতে হবে বা করা লাগবে? ইন্ট্রোডাকশন কনক্লুশন ডেফিনেটলি। ইন্ট্রোডাকশনে খুব সংক্ষেপে লিখবা যে তুমি কি নিয়ে কাজ করছো, কেন করছো, আর কনক্লুশনে ওভারঅল একটা কমেন্ট দিব, সেটা 4 লাইনের বেশি না। ইন্ট্রোডাকশন কনক্লুশন খুব বেশি কিছু আমি এক্সপেক্ট করছি না। ইন্ট্রোডাকশনে হয়তো তুমি তোমার যে স্পেসিস আছে সেই স্পেসিসটা নিয়ে 2-1টা লাইন লিখলা, আর ওভারঅল বাকি কি কেন করছি সেটা তুমি একটু অবজেক্টিভস আকারে লিখতে পারো। ম্যাম রেফারেন্স সহ কি 3 পেজ? না, আমি 2 পেজ অবশ্যই আমার মিনিমাম কন্টেন্ট, 3 পেজ হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট। এখন ধরো কেউ যদি 3 পেজ সহ রেফারেন্স সহ 3 পেজ হয় তা তো সমস্যা নাই, কিন্তু সেটা যাতে রেফারেন্স বাদ দিয়ে সেটা যাতে 4 পেজে না চলে যায়। মানে তুমি রেফারেন্স সহ 3 পেজ করতে পারো, কারণ আমি তো মিনিমাম 2 পেজ বলেছি, কিন্তু 2 পেজের ভেতরে তুমি রেফারেন্স আনতে পারবা না। ম্যাম তার মানে রেফারেন্সটা আমরা 3 পেজ অ্যাসাইনমেন্ট করার পর রেফারেন্সটা 4 নাম্বার পেজে দিতে পারি। 4 নাম্বারে দিলে সমস্যা নেই, কিন্তু কেউ আবার যে আমি বললাম যে 2 থেকে 3 পেজ, কেউ আবার একটু আরো সংক্ষেপ করার জন্য 2 পেজের ভেতরে রেফারেন্স আনতে পারবা না। বাট তুমি আইদার 3 নাম্বার অথবা 4 নাম্বার পেজে যে আমি রেফারেন্স দিতে পারি। আরেকটা কাজ আমরা করি, অনেকে যে না আমি আরো সংক্ষেপে করার জন্য অথবা আমার কোনো অ্যাসাইনমেন্ট আমি স্পেসিফিক না লিখে অনেক বেশি লিখে ফেলছি, 4 পেজ হয়ে গেছে, তখন অনেকে কি করে ওই তোমার ওয়ার্ডের যে ফ্রন্টটা হয়তো 12 না দিয়ে 10 দেয়, অথবা লাইন স্পেসিংটা তোমার হচ্ছে 1.5 এর বদলে কেউ বাড়িয়ে দেয়, কেউ তো কমে দেয়। তো এখানে স্ট্রিক্টলি একটা A4 সাইজ পেজ ইউজ করব, যেটার টাইমস নিউ রোমার থাকবে। টাইমস নিউ রোমার তোমার ফ্রন্ট সাইজ থাকবে ধরো 12, আর লাইন স্পেসিং হচ্ছে 1.5। পিকচার অত কিছু দেওয়ার দরকার নেই, কেউ যদি পিকচার দিতে সুন্দর করতে চায় তখন সেটা 3 পেজে চলে যাবে, বাট কন্টেন্ট 2 পেজের মধ্যে হয়ে যাবে যদি তুমি স্পেসিফিক লেখো। আর একটা কভার পেজ তো আমরা সাধারণত, ওইটা তো আর অ্যাসাইনমেন্টের পেজ কাউন্টে যাবে না, উপরে একটা সুন্দর কভার পেজে তোমার টপিকসটা কি, সেখানে তুমি যে মাছ সম্পর্কে অ্যাসাইনমেন্টটা করছো সেই মাছের একটা সুন্দর ছবি, তোমার ডিটেলস, আইডি রেজিস্ট্রেশন এবং সাবমিট টু ইন জেনারেল যে ফ্রন্ট পেজটা থাকে, সুন্দর করে একটা ফ্রন্ট পেজ তৈরি করব। আর কিছু? ম্যাম লাস্ট ডেট কবে, মানে জমা দিব কবে? আচ্ছা, লাস্ট ডেট হচ্ছে আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। আজকে রবিবার, নেক্সট রবিবারে তোমরা সবাই জমা দিয়ে দিবে। তোমাদের আচ্ছা আমি ম্যাম, ঠিক সময় আছে। দিচ্ছি, মানে টেনশন নেওয়ার কারণ নাই যে মানে খুব টাইম টাইম আছে, বাট আমি বারবার বলছি বাড়ায়া দিলে হয় না টাইমটা? আর বাড়ায় দিতে হবে না। 3 তারিখে কোর্স, 1 সপ্তাহ কোয়াইট এনাফ। তোমাকে কিন্তু খুব বেশি লিখতে হচ্ছে না, তোমাকে জানতে হচ্ছে। ম্যাম যে পয়েন্ট গুলো আপনি ডিসকাস করলেন আমরা সেগুলোর আঙ্গিকেই মানে বর্ণনা করব আর কি। তুমি চিন্তা করো তোমার বাসায় তুমি একটা অ্যাকুরিয়াম রাখবা, যে কোনো একটা মাছের, সো ওই মাছকে সাকসেসফুল ভাবে রাখার জন্য যে ব্যাপারগুলো তোমার দরকার সবগুলো ডিসকাস করতে হবে। এখানে আমি অনেকগুলো পয়েন্ট বলেছি, এমনও হতে পারে 2-1টা পয়েন্ট আমার মিসিং হয়েছে, তোমার কাছে মনে হচ্ছে যে না আমি যখন রাখতে চাচ্ছি কিপ করব, তখন এই পয়েন্টগুলো আমার খুব ইম্পর্টেন্ট, ওইটা অ্যাড করবো আমরা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম,
ইয়েস, মানে ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করব, যে আমি এটা করেছি নাকি আমি এটা করতে পারি, এরকম? ইট ইজ এ প্ল্যানিং। সো আই উইল ইউজ দিস সেক্ষেত্রে তুমি এখন বিকজ দে নিড মানে গোল্ডফিশ নিড দিস টাইপস অফ ফিড, অথবা গোল্ডফিশ ইজ এ omnivorous species, so they don't eat higher plant। এই ধরনের যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং। প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, তুমি তো এখানে পাস্ট কিছু করো নাই। হ্যাঁ, যদি তুমি রেফারেন্স ইউজ করো যে আর্লিয়ার স্টাডি শোজ দ্যাট যে এক্স এই জিনিসটা বলেছে, তো তার বেসিসে আমি তার জন্য এই ধরনের খাবার সিলেক্ট করব। আনিকা, বুঝে গেছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেউ আছি আমরা? অ্যাসাইনমেন্ট যদি কোনো কোয়েরি, হ্যাঁ প্লিজ। ম্যাম লাইন স্পেসটা কি 1 দিলে সমস্যা হবে? 1টা দিলে একবারে বেশি ইয়ে হয়ে যায়। তুমি 1.5 দিলে ভালো হয়, আমাদের জন্য সবার জন্য রিডেবল হবে। তুমি 1.5 দিয়ে সেটা 3 পেজে নিয়ে আসতে পারো, তোমার রেফারেন্স 4 নাম্বার পেজে চলে যাও, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু এখানে কোনো পিকচার সহ কিন্তু না। কেউ যদি অনেক জি ম্যাম। পিকচার ইউজ করি সেক্ষেত্রে তো আমরা যেহেতু অর্নামেন্টাল ফিশ নিয়ে কাজ, তুমি চাইলে পিকচার ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ওইটা হয়তো পেজ ভলিউমটা বাড়বে। আমি বারবার বলছি লেখাটা 2 থেকে 3 পেজের মধ্যেই যাতে থাকে, কারণ লেখা যখনই তুমি বেশি লিখতে যাবা তখন কিন্তু তুমি স্পেসিফিক থাকতে পারবা না। এটা আমরাও দেখেছি, ওভারঅল লেখে হয়তো কোথাও থেকে তোমরা একটা কপি করে সরাসরি লিখে দাও, কিন্তু আমি সেটা চাচ্ছি না। সে কারণে 1.5 লাইন স্পেসিং, ফ্রন্ট হচ্ছে 12, আর ছবি আমরা একটা পেজ ইউজ করতে পারি, কিন্তু সেটা অবশ্যই লেখা বাদ দিয়ে। ম্যাম তাহলে মানে শুধু লেখাটা 3 পেজের মধ্যে হইতে হবে, আর ছবির জন্য আলাদা পেজ ইউজ করতে পারি? আর ছবির জন্য তুমি একটা ওভারঅল আলাদা পেজ ইউজ করতে পারো। নিচে একটা ফিগার নাম্বার থাকলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা দিয়ে আসলে তুমি কি ফিডিংটা দেখাচ্ছ নাকি গোল্ডফিশের কোনো ডিজিজকে ইন্ডিকেট করছো অথবা কি। অনেক সময় আমরা যখন সায়েন্টিফিক পেপারে কিছু পেপারে দেখবা তাদের ওভারঅল টেবিল এবং ফিগার গুলো একবারে পেপারের শেষের দিকে থাকে, জাস্ট লাইক দ্যাট। তোমার ফিগার দাও, টেবিল দাও, যেটাই দাও সেটা তোমার লেখার বাহিরে থাকবে, যাতে তুমি যে 2 পেজ অথবা ম্যাক্সিমাম 3 পেজে কভার করেছো এইটা আমার কাছে ক্লিয়ার থাকে। এর চেয়ে বেশি যদি কেউ লেখি সেটা কাউন্ট হবে না, বরঞ্চ সেটা আমরা কি নেগেটিভ ভাবেই দেখবো যে না তুমি তাহলে বি স্পেসিফিক হতে পারোনি। জি ম্যাম। ওকে, আমরা স্যাররা কি কেউ কোনো প্রশ্ন করব? স্যাররা সবাই চুপ আছে, না স্যারদের ম্যাম, কাছে ক্লিয়ার। কোনো সমস্যা নাই। সানি, না ম্যাম, ক্লিয়ার, না সব ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার। সানগ্লাস Clear, পরে ma'am. আছো, ক্লিয়ার কিভাবে দেখতে পাচ্ছ? রনি, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা। তো স্যার তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা একটু থিঙ্ক করা শুরু করো, আর 2-1টা ক্লাস তো তোমাদের সাথে আমার কথা হবেই, তখন আমি এটা নিয়ে বলবো। ও আচ্ছা, ক্লাসে যাওয়ার আগে আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা কিন্তু লিখে ফেলতে হবে। যদিও প্র্যাকটিক্যাল আল্লাহ চাইতো সবকিছু স্বাভাবিক হলে আমরা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো বলবো, করানোর যদি সুযোগ থাকে। বাট লেখার কাজটা যেহেতু আমাদের ইনস্ট্রাকশন এরকম যে তোমরা একটু একটু লিখে ফেলবে এখনই অবসর সময়ে, তো আমি তোমাদের প্র্যাকটিক্যাল যে খাতা, সিনিয়র যারা আছে তাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা ওরা তৈরি করেছিল সেটার কিছু পিডিএফ ফাইল আমি আজকে তোমাদের কাছে শেয়ার করে দিব। আমাদের যে গ্রুপটা তোমাদের আছে সেখানে আমি শেয়ার করে দিব। তো তোমরা প্র্যাকটিক্যাল খাতাগুলো লেখা শুরু করো, এবং লেখার সময় যেটা দেখবা যে আসলে এই থিওরি ক্লাসে আমরা ওভারঅল যে কথাগুলো বলেছি যে কিভাবে অ্যাকুয়ারিয়াম তৈরি করব, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সেটিং আপ এন অ্যাকুয়ারিয়াম, কিভাবে আমরা বায়োফিল্টার তৈরি করব, এইগুলো নিয়ে থিওরি ক্লাসে অনেক ডিসকাস করেছি আমরা। ওগুলোই মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালেও আমরা হাতে কলমে দেখাই। তো যেহেতু আমাদের একটু সময় লিমিটেড, আমি তোমাদের ক্লাসটা একটু দেরিতেই শুরু করার অপশন পেয়েছি।
আমি তোমাদেরকে যদি ওই প্র্যাকটিক্যাল খাতার কপিগুলো দিয়ে দেই, তোমরা কি লিখতে পারবে? জি ম্যাম। তো তোমরা লেখা শুরু করে দাও, জি ম্যাম, এবং পারবো। লেখার সময় যদি মনে হয় যে না স্পেসিফিক এই পয়েন্টটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা যে কোনো সময় আমাকে নক করতে পারো। হ্যাঁ, ক্লাসের মধ্যে, অথবা 3 তারিখে ক্লাস শেষ হয়ে গেলে যে ম্যাডাম আমি ওই প্র্যাকটিক্যালের এই পার্টটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের তোমরা সরাসরি কথা বলতে পারো, অথবা যদি ধরো অনেকের একই প্রবলেম তোমরা ফেস করছো, তোমরা যেহেতু গ্রুপে কথা বলো, তখন আমাকে বললে হয়তো আমি আরেকটা এক্সট্রা ক্লাস বা আমি একদিন গ্রুপ করে তোমাদের ওইটা নিয়ে ডিসকাস করে দিব, কোনো সমস্যা আশা করি হবে না। তো ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের আজকে দিয়ে দিব, সরি অ্যাসাইনমেন্ট তো দিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল খাতাটাও আমি গ্রুপে অ্যাড করে দিব ক্লাসের শেষে। অ্যাসাইনমেন্ট আমরা যে কোনো মাস দিয়ে করা শুরু করব? না না, আমি তোমাদের লিস্ট দিব ম্যাম, আজকেই পাঠিয়ে দিব। তোমাদের যে 57 জন তোমরা আছো বাই নেমে, রেজিস্ট্রেশন নেমের এগেইনস্টে আমি একটা টেবিল করে সেটা তোমাদের দিয়ে দিব। তো যার রেজিস্ট্রেশন নাম্বার যেটা, তার পাশেই দেখবা যে মাছটার নাম লেখা আছে, তোমরা সেই মাছ নিয়েই অ্যাসাইনমেন্টটা করবা। তোমরা চুজ করতে গেলে গোল্ডফিশ দেখবা 3-4 জন চুজ করছে, এখন ঝামেলা তো করার দরকার নেই, বা এটা তোমাদের জন্যই খুব ডিফিকাল্ট হয়ে যাবে চুজ করাটা, তো সেটা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু অ্যাসাইনমেন্টটা কিভাবে করবা সেটার ব্যাপারে একটু চিন্তা করো, যে না আমি কিভাবে এই অ্যাসাইনমেন্টটা সাজাতে পারি। ওকে, তো আমরা আমাদের থিওরি ক্লাসে চলে যাই। আই থিংক প্র্যাকটিক্যাল এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের তেমন কোনো কোশ্চেন নেই, হোপফুলি। এখন গত ক্লাসে আমরা প্লান্টেড অ্যাকুরিয়াম নিয়ে পড়েছিলাম, বিভিন্ন প্লান্ট আমরা কি কি ধরনের প্লান্ট ইউজ করতে পারি, এবং এই প্লান্ট ইউজ করার সময় তাদের যে রিকোয়ারমেন্ট, দ্যাটস মিন কি ধরনের সাবস্ট্রেট, কার্বন ডাই অক্সাইড, লাইটের পরিমাণটা কেমন লাগবে, ওভারঅল এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। এখন এই পর্যন্ত যতটুকু আমরা থিওরিটিক্যালি শেষ করেছি, আমি মনে করছি তোমরা একটা অ্যাকুরিয়াম সেট আপ করা থেকে শুরু করে কিভাবে আমরা ম্যানেজ ট্যানেজ করতে পারি, মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে। তো আজকে আমরা আসলে দেখব যে তুমি যদি এখন শুধু কিপার না, ব্রিডার হিসাবে কাজ করতে চাও ফর অর্নামেন্টাল ফিশ প্রপাগেশন, অর্নামেন্টাল ফিশকে ব্রিডিং এর মাধ্যমে যদি তুমি চিন্তা করো যে আমি এই মাছগুলোকে শুধু রাখবো না, এদেরকে আমি ব্রিড করিয়ে সেটা সেল করে আমি হয়তো কিছু বিজনেস পারপাসেও চিন্তা করতে পারি, অথবা আমার একটা অ্যাকুরিয়াম আছে, সেখানে যে মাছটা আছে সেটা যখন ব্রিডিং স্টেজে চলে যাব, কিভাবে আমি তাদের সাকসেসফুল ব্রিডিং করাবো, ওই ব্যাপারটা যদি আমার জানা থাকে, তখন এই ব্রিডিংটা যেমন সাকসেসফুল হবে, এবং ব্রিডিং এর পরে যেই সিড গুলো তৈরি হবে, চাইলে সেটা আমরা পরবর্তীতে একটা নেক্সট স্টেপ ফরওয়ার্ড আমরা এটা যেতে পারি। তো ব্রিডিংটা জানাও আমাদের জন্য দরকার আছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটার নাম হচ্ছে ব্রিডিং অফ অর্নামেন্টাল ফিশ। আমরা শুনতে পাচ্ছি সবাই? জি জি ম্যাম। ম্যাম। ওকে, তোমাদের কি এরপরে ক্লাস আছে ম্যাম, স্যার? আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ব্রিডিং অফ অর্নামেন্টাল ফিশ, সবাই দেখতে পাচ্ছি? জি ম্যাম। ওকে, সো যখনই আমরা ব্রিডিং নিয়ে কথা বলছি, প্রথমে আমাদের জানতে হবে যে অর্নামেন্টাল ফিশরা আসলে কিভাবে ব্রিডিং করে। সো দিস স্লাইড রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট টাইপস অর মেথডস অফ অ্যাকোয়ারিয়াম ফিশ ব্রিডিং। তো ব্রুডার যে ফিশ গুলো আছে তারা সাধারণত দুই ভাবে ব্রিড করে, একটা হচ্ছে লাইভ বেয়ারার আর একটা হচ্ছে এগ লেয়ারার। আমরা সবাই জানি এগ লেয়ারার কোন স্পেসিস গুলো, আমরা যে ম্যাক্সিমাম যেই কালচার ফিশ গুলো যেগুলো ফুড ফিশ হিসাবে আমরা খাই, তারা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এগ লেয়ারার, এগ দেয়
সেটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় এবং সেখান থেকে কি হয়, রেণু তৈরি হয়, ফিঙ্গারলিন হয়, এভাবে আস্তে আস্তে সেটা টেবিল ফিশ হিসাবে আমাদের টেবিলে, খাবার টেবিলে চলে আসে। টেবিল ফিশ তো বুঝো নাকি? টেবিল ফিশ কি? মিথিলা, জয়, আছি আমরা। টেবিল ফিশ জানো? টেবিল ফিশ কি? জি ম্যাম। জয়? যেগুলো আমরা খাবার হিসেবে ইউজ করি সেগুলো। যেগুলো Normally আমরা সেটা খাবার হিসেবে খাই ম্যাম, যেগুলো আমরা আচ্ছা। খাই। তো আর লাইভ বেয়ারার কোন ফিশ গুলো? বুঝাই যাচ্ছে দোজ ফিশ হু ইউজ সরি যারা হচ্ছে সরাসরি ডিম না দিয়ে কি করে, সরাসরি বাচ্চা দেয়। বাচ্চা দেয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে লাইভ বেয়ারার যে বাচ্চাগুলো দেয় তারা আসলে তাদের একবারে বলা হচ্ছে যে কপি অফ প্যারেন্টস এর কপি হিসাবেই থাকে, শুধু খুবই ছোট সাইজ থাকে। দ্যাটস মিন তাদের আর ওই যে মেটামরফোসিস যে এই একটু তাদের ফিনটা গ্রো হলো এইরকম একটা ইয়ে না, বেশিরভাগ ক্ষেত্রে তারা মিনি ক্রিয়েচার অফ দেয়ার প্যারেন্টস। তো যাই হোক, অত কিছু আমার এখানে বলার দরকার নেই। দুইটা ব্যাপার, একটা হচ্ছে দে আর লাইভ বেয়ারার, আরেকটা হচ্ছে এগ লেয়ারার। তো লাইভ বেয়ারার আবার দুই প্রকার, একটা হচ্ছে অবভিভিপেরাস, আরেকটা হচ্ছে ভিভিপেরাস। ভিভিপেরাস এবং অবভিভিপেরাস এর মধ্যে পার্থক্যটা আমরা নিশ্চয়ই জানি, জানি তো? মিস পড়াচ্ছে অর্নামেন্টাল ফিশ, জেনেটিক্সে কেন গেলাম বলো? ব্রিডিং বলে কথা, একটু তো জানতেই হবে। আচ্ছা, ভিভিপেরাস হচ্ছে ওই ধরনের স্পেসিস যেখানে এগ থেকে বাচ্চাটা কি হয়, তার যেই আফটার ফার্টিলাইজেশন যেই তোমার জাইগোটটা তৈরি হয় বা যে অফস্প্রিংটা তৈরি হয়, সে টোটাল নিউট্রিশনটা কিন্তু তার মায়ের বডি থেকেই নেয়। বাট ভিভিপেরাসের বৈশিষ্ট্য এরকম যে সে ঠিকই মাদারের ভেতরেই থাকে, বাট তার নিউট্রিয়েন্টটা কিন্তু সরাসরি সে মা থেকে পায় না। সে তার যেই এগ শেলটা, এগ এর যে নিউট্রিয়েন্ট বা এগ ইয়োক সেক আছে সেখান থেকে সে নিউট্রিয়েন্ট, দ্যাটস মিন তার নারিশমেন্টটা কিন্তু এগ থেকেই হচ্ছে। সে সরাসরি মায়ের বডি থেকে নিউট্রিয়েন্টটা অ্যাবজর্ব করছে না, সে এগ থেকে পাচ্ছে, বাট সে বডির বাহিরে রিলিজ হচ্ছে না। সে ফুল ডেভেলপমেন্ট মায়ের বডির ভেতরে হচ্ছে, এরপরে সে এক্সটার্নাল এনভায়রনমেন্টে রিলিজ হচ্ছে। বাট ভিভিপেরাসের ক্ষেত্রে সে তার নিউট্রিয়েন্টটা এগ সেক থেকে পায় না, সে টোটাল তার নিউট্রিয়েন্টটা পায় মায়ের বডি থেকে, যেমন হিউম্যান, ক্যাটেল তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়। আর অবভিভিপেরাসের মধ্যে এগ গুলো আফটার ফার্টিলাইজেশন মায়ের বডির ভেতরেই থাকে, কিন্তু নিউট্রিয়েন্টটা সে এগ সেক থেকে পায়। সে কারণেই এই টার্মটা মানে ভিভিপেরাস, আর এটা হচ্ছে ভিভিপেরাস। আমার মনে হয় ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। জি ম্যাম। জি ম্যাম। যে কথাটা এতক্ষণ ওই গ্রাফ দেখে বললাম সেটাই ইন ডিটেলস এখানে আছে। Viviparous species get the nutrient nourishment from their mother এবং টোটাল নিউট্রিয়েন্টটা তাদের মায়ের বডি থেকেই absorb. So far as tropical aquarium fish are concerned, the majority of live bearer belongs to the family Poeciliidae. Poeciliidae যেই ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিটাই হচ্ছে মেইনলি আমাদের যে ফ্রেশ ওয়াটার অর্নামেন্টাল ফিশ আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ভিভিপেরাস। তার মানে তারা তাদের টোটাল নারিশমেন্টটাই হচ্ছে মায়ের বডি থেকে নিয়ে থাকে। দেখো দেখি, বাট দ্য মিনিয়েচার ফিশ দ্যাট আর সুইমিং, তারা ফিশ ব্রিড করে যেটা হচ্ছে মিনিয়েচার অফ দেয়ার প্যারেন্টস, এবং ব্রিড করার সাথে সাথেই তারা হচ্ছে কি হয়, ফ্রি সুইমিং করতে পারে। ওকে, এবং এই ফিশ গুলোর আরেকটা খুব সুন্দর বৈশিষ্ট্য, দে হ্যাভ গোনোপোডিয়াম। খুব সহজে আমরা মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য করতে পারি বাই অবজার্ভিং দ্য প্রেজেন্স অফ গোনোপোডিয়াম এট দ্য ব্রিডিং স্টেজে এসে গোনোপোডিয়াম দেখে মেল এবং ফিমেলের মধ্যে আমরা পার্থক্য করতে পারি।
The gestation period of live bearer normally varies between 25 and 45 days. আচ্ছা, আমাকে একটা ব্যাপার তোমরা মনে করায় দাও তো, ওভিপেরার যারা আছে, জেসমিন, যেই ফিশ গুলো এগ প্রডিউস করে, তাদের জেস্টেশন পিরিয়ডটা কিরকম? ম্যাডাম জানি না তো। তোমরা মানে জেস্টেশন পিরিয়ড বলতে ধরো মেল, তোমার মেল এবং ফিমেল ফিশের যখন এক্সটার্নাল ফার্টিলাইজেশন আমরা হ্যাচারিতে করি, তো ফার্টিলাইজেশনের পরে থেকে ওই এগ থেকে ফার্টিলাইজেশন হওয়ার পরে এগটা কি হয়, বিভিন্ন স্টেপ ফরওয়ার্ড হয়ে এই ডিম ফুটে কি বের হয়, ছোট ছোট রেণুপোনা বের হয় না? এই যে ফার্টিলাইজেশন থেকে শুরু করে রেণু ফুটার মধ্যবর্তী যে সময়টা, যেই সময়ে এই ইন্টারনাল যেই সেল ডিভিশন আদার যে অ্যাক্টিভিটিস হয়, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। এখন হ্যাচারিতে যখন আমরা যারা ফিশ হ্যাচারি ওনার আছে, তারা ধরো বেল থেকে স্পার্মটা কালেক্ট করলো আর ফিমেল থেকে এগ কালেক্ট করার পরে এটা হচ্ছে এক্সটার্নালি তারা ফার্টিলাইজ করার পরে দেখা যায় তোমার 48 থেকে 72 আওয়ার্স এর মধ্যে ওই ডিম থেকে রেণুপোনা বের হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার জেস্টেশন পিরিয়ডটা 48 টু 72 আওয়ার্স, ঘন্টা। তার মানে 2 থেকে 3 দিনের মধ্যেই ম্যাক্সিমাম। অনেকগুলো আছে 24 আওয়ার্স এর মধ্যেও কিছু স্পেসিস আছে যাদের এগ থেকে তোমার রেণুগুলো বের হয়ে যায়। তো একটা জিনিস, এই টাইমটা কেন আমি বলছি, দেখো যারা হচ্ছে ওভিপেরাস, তাদের ক্ষেত্রে জেস্টেশন পিরিয়ডটা খুবই ছোট, কারণ তাদের ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে পরে হচ্ছে। এগ থেকে হ্যাচ করার পরে আস্তে আস্তে তাদের যে ফিন গুলো, তাদের মাউথ, অনেক অর্গান আস্তে আস্তে ডেভেলপ হয়। হোয়ারএস ইন কেস অফ লাইভ বেয়ারার, তাদের টোটাল যে ডেভেলপমেন্ট, মেটামরফোসিস বলো বা এই সবগুলো কিন্তু মায়ের বডিতেই হয়। সো ইন্টারনাল ফার্টিলাইজেশন হওয়ার পরে এই লাইভ বেয়ারার যে ফিশ গুলো আছে, তাদের ওই বেবি বার্থ করতে এই 24 থেকে 45 ডেজ, তার মানে দেখো প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে, 25 টু 45 ডেজ। তার মানে কি এই ক্ষেত্রে আমার জেস্টেশন পিরিয়ডটা কিন্তু অনেক, কারণ তাদের টোটাল ডেভেলপমেন্টটাই বডির ভেতরে হচ্ছে। এখন একটা মজার ব্যাপার আমরা একটু থিঙ্ক করি, অনেক সময় তোমাদের পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে কিনা জানি না, অনেকে কি করে অ্যাকুরিয়ামের জন্য ধরো 2টা গাপ্পি মাছ কিনে নিয়ে আসলো, যেটা আমরা 2 বছর আগে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে কোর্সটা করাই, তোমাদের এই কোর্সটাই প্র্যাকটিক্যালি, তো আমরা কি করলাম, 2টা তোমার গাপ্পি ফিশ নিয়ে আসলাম। আনার পরে দেখা গেল 6-7 দিনের মধ্যে সেখানে আরো বেশ কিছু গাপ্পির পোনা দেখা গেল। তাহলে ঘটনাটা কি হয়েছিল, ওই ট্যাঙ্কে নিয়ে আসার পরে কিন্তু সেখানে কোনো ধরনের মানে মেল ছিল না, 2টাই আমাদের ফিমেল ছিল, ফিমেল গাপ্পি ছিল, বাট সেখানে কিন্তু আমরা বেশ কিছু সিড পেয়েছিলাম, অনেকগুলো পোনা হয়েছিল, প্রায় 20-25টা। কেন? কারণ এই যে আমরা যে জেস্টেশন পিরিয়ডটা বললাম, সে অলরেডি তার আগ থেকেই তার ভেতরে এই ফ্রাই গুলো ছিল। তো যখন আমরা কিনে নিয়ে আসছি তখন সেটা ওই অ্যাকুরিয়ামে লাইভ যেই তার বেবি গুলো বার্থ হয়েছে ওইখানে। তো তুমি এটা লাইভ বেয়ারের ক্ষেত্রে এটা একটা কমন ব্যাপার যে অনেক সময় সিঙ্গেল ফিশ কিনে আনার পরেও দেখা যাচ্ছে সেখানে আমরা অনেকগুলো মাছের যেই ছোট স্মল বেবি ফিশ আমরা পেতে পারি ডিউ টু দা লার্জ gestation period in live bearer fish. ওকে, মোস্ট লাইভ বেয়ারার উইল ইটেন দেয়ার ওন ফ্রাই। এবং আরেকটা ব্যাপার বলা হচ্ছে, তোমার খুব বেশি খুশি হওয়ার কারণ নাই যে তুমি অ্যাকুরিয়ামে আনার পরে অনেকগুলো মাছ সেখানে বার্থ হলো। যদি তুমি প্রপার কেয়ার না করতে পারো, লাইভ বেয়ারারের সবচেয়ে ইয়ে হচ্ছে তারা নিজেদের ওন ফ্রাই তারা খেয়ে ফেলে। সো তোমাকে অবশ্যই লাইভ বেয়ারারকে রাখার ক্ষেত্রে
খুবই ইফেক্টিভলি সেটাকে ম্যানেজ করতে হবে যাতে মা তার বাচ্চা খেয়ে ফেলতে না পারে। হুম, হ্যাঁ, একটা হচ্ছে ক্যানিবালিজম, হচ্ছে যে একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলে, যেমন পাবদা বা কিছু প্রিডেটরি ফিশের ক্ষেত্রে এটা যখন আমি অ্যাকুরিয়ামে ঠিক মতো খাবার ধরো শর্টেজ পড়ে তখন তাদের এই ক্যানিবালিজম নেচারটা আরো বেড়ে যায়। আর গাপ্পির ক্ষেত্রেও এটা ওয়ান কাইন্ড অফ ক্যানিবালিজম, বাট এটা হচ্ছে আরো বেশি, যে নিজের ফ্রাই সে খেয়ে ফেলছে, দে হ্যাভ নো প্যারেন্টাল কেয়ার। ওকে, এখন দেখো আমরা দুইটা মাছ দেখতে পাচ্ছি, দোজ আর গাপ্পি। এখন এটা বলা হচ্ছে উপরের যেটা আছে সেটা বলা হচ্ছে মেল, আর নিচের যেটা আছে সেটা হচ্ছে ফিমেল। এবং মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমরা যেটা আমি একটু আগে বলছিলাম যে এই লাইভ বেয়ারের ক্ষেত্রে, মোস্ট অফ দা লাইভ বেয়ারের ক্ষেত্রে ব্রিডিং স্টেজ আসলে আমরা মেল এবং ফিমেলের মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারি বাই সিইং দা গোনোপোডিয়াম। এই যে এখানে যেই ফিনটা দেখা গেছে অ্যানাল ফিনের, মেলের ক্ষেত্রে দেখো অ্যানাল ফিনটা কিন্তু মডিফাইড হয়ে একটা কি লম্বা স্ট্রাকচার, চিকন একটা লম্বা স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে ফিন রে এর মতো। দিস ইজ দ্য গোনোপোডিয়াম হুইচ প্রেজেন্স ইন কেস অফ মেল গাপ্পি, বাট ফিমেল ক্ষেত্রে তাদের এই যে অ্যানাল ফিনটা সেটা কোনো ধরনের মডিফিকেশন হচ্ছে না। তো এইটা দেখে খুব সহজেই আমরা মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য করতে পারি। এটা শুধু গাপ্পির ক্ষেত্রে না, ওভারঅল যে লাইভ বেয়ারার স্পেসিস আছে তাদের সবার ক্ষেত্রে presence of gonopodium is one of the major characteristics for differentiation between male এবং ফিমেল লাইভ বেয়ারার। বোঝা গেছে? আরেকটা হচ্ছে কালার। ইউজুয়ালি সব মাছের ক্ষেত্রে মেলটা হচ্ছে কি বেশি কালারফুল কম্পেয়ার টু ফিমেল ফিশ। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে মেল এবং ফিমেল লাইভ বেয়ারার ফিশের মধ্যে পার্থক্য করতে পারবো আমরা? হ্যাঁ, মেল এবং ফিমেলের যে অ্যানাল ফিন আছে সেটা একটু খেয়াল করলে আমরা মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য করতে পারবো। হোয়াট এভার দ্য অবভিভিপিরাস, অবভিভিরাসের কথাগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি যে তাদের জেস্টেশন পিরিয়ডটা আসলেই খুব কম, 48 to 72 আওয়ার্স, এবং তারা যে এগ গুলো প্রডিউস করে সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাডহেসিভ আর একটা হচ্ছে নন অ্যাডহেসিভ। তারা এবং তাদের স্পেসিস টু স্পেসিস ভ্যারি করে, এই এগের সংখ্যা এবং সাইজটাও তখন ভ্যারি করে। যখন আমার এগের সাইজ কম হয় তখন এগের নাম্বার বেড়ে যায়, আবার যখন নাম্বার কমে যায় তখন এগের সাইজটা বড় হয়। যেমন ফর এক্সাম্পল আমাদের ধরো শোল মাছের যেই এগ সাইজ সেটার থেকে পুঁটি মাছের এগ সাইজটা কি হবে, কম বেশি হয়। পুঁটি মাছের এগ সাইজটা ছোট, শোলের এগের সাইজটা বড়। আবার নাম্বার যদি কম্পেয়ার করি, যেই এগে যেমন পুঁটির সাইজ যে ছোট বললাম এগের সাইজ, সেক্ষেত্রে নাম্বারটা অনেক বেড়ে যাবে। আবার শোল মাছের এগ সাইজ যেহেতু বড়, নাম্বারটা তখন কমে যায়। সো ওভিপিরাস স্পেসিস অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রেও একই কথা, যে ফার্টিলাইজড হয় আউটসাইড এবং তারা ব্যাচ হিসাবেও হতে পারে। নাম্বার এবং সাইজ ডিপেন্ড করবে স্পেসিস এর উপরে, and the egg may be adhesive or non-adhesive. Adhesive আর non-adhesive ব্যাপারটা মনে হয় আমাদের সবার জানা আছে। Adhesive হচ্ছে যেগুলো স্টিকি, হয়তো অ্যাকুরিয়ামের যে রক দিলাম সে রকের গায়ে লেগে থাকবে, অথবা যে প্লান্ট আছে সে প্লান্টের গায়ে এগুলো লেগে থাকে। আর কতগুলো হচ্ছে নন এডহেসিভ, আসলে কিছুর সাথেই লেগে থাকে না, জাস্ট যদি যেখানে সে সেটেল ডাউন হতে পারে সেখানে জাস্ট এটা পড়ে থাকে। তো দুই ধরনের এগই আছে, এবং এই এগ এর নেচারের উপর ডিপেন্ড করে আমরা যারা ব্রিডার আছে, অর্নামেন্টাল ফিশ ব্রিডার আছে, তাদেরকে ওই ধরনের একটু ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হয়। যেমন এডিসিভ হলে আমি সেখানে ধরো কিছু সাবস্ট্রেট আমাকে অবশ্যই এনশিওর করতে হবে যেখানে আমার ফিশ গুলো তাদের এগকে লে করে অ্যাটাচ করে দিবে। তো এইরকম অনেকগুলো ম্যানেজমেন্ট আছে। এবং যেটা বলছিলাম যে হ্যাচিং এর ওভিপেরাসের ক্ষেত্রে fish after fertilization fish get their nutrient from the egg yolk,
আর লাইভ বেয়ারের ক্ষেত্রে সেটা আবার ডিফারেন্ট। এবং এই ওভিপেরাসের ক্ষেত্রে তোমরা হয়তো অন্য কোর্সে পড়েছো, যখন আমার হ্যাচিং হলো, হ্যাচিং হওয়ার পরে কিন্তু ইয়ক সেকটা তার সাথে থেকে যায়। ইয়ক সেকটা কোথায় থাকে দেখেছো কেউ তোমরা? কারো দেখার মানে সুযোগ হয়েছে অন্যান্য কোর্সে যে হ্যাচিং হওয়ার পরেই কিন্তু তার টোটাল ইয়ক সেকটা অ্যাবজর্ব হয়ে যায় না। মাছের যে পেটের এখানে দেখবা একটা বড় থলির মতো থাকে এবং সেখানে ইয়েলো একটা কালারের মতো থাকে। এইটা তার ইয়ক সেকটা, সে আস্তে প্রথম দিকে কিন্তু সেই এই ইয়ক সেক থেকে তার নিউট্রিয়েন্টটা নিয়ে থাকে। প্রথমেই সে হ্যাচ করার সাথে সাথে কিন্তু খাবার খাওয়া শুরু করে না। যতক্ষণ পর্যন্ত সে তার ইয়ক সেক থেকে নিউট্রিয়েন্ট নিতে পারছে ততক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিউট্রিয়েন্ট নেয় এবং আস্তে আস্তে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে অ্যাডপ্ট হয়। বাট আফটার অ্যাবজর্বিং দ্য ইয়ক সেকটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে যখনই তার ফার্স্ট ফিডিং সময় হয়, দ্যাট টাইম ইজ ভেরি ক্রুশিয়াল। কেন? কেউ বলতে পারবো আমরা? স্যার মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হবে, কার সাথে কথা বলছি আমি? ম্যাম আগে তো ম্যাডাম প্রথম বলো বলো। ম্যাম ফিশটা তো প্রথমে ইয়কসেক থেকে নিউট্রিশন পেতো, সে তো আর অন্য কোনো খাবার খায়নি। যখনই সে নতুন আরেকটা খাবার খেতে যাবে তার তো একটা অভ্যাস ধীরে ধীরে ক্রিয়েট করতে হবে। ওকে হৃদয়, ওকে যেহেতু থ্যাংক ইউ। নতুন হ্যাঁ হ্যাঁ, নতুন এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট হওয়ার পরে তার কিন্তু এখন খাবার দরকার। সে নিউট্রিয়েন্ট ওই সময় যদি প্রপার সাইজ এবং প্রপার যেটা বললা যে কোন খাবারটা সে খাবে সেই খাবারটা না দিয়ে তুমি যদি ডিফারেন্ট খাবার দাও সে ওই খাবারটা খেতে পারবে না। তার যে মুখের যে সাইজ ওই সাইজের সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট বড় সাইজের খাবার আমি দেই সে খেতে পারবে না। তো যেহেতু তার বডিতে আর কোনো কি স্টোর, ফিডের স্টোর নাই, তাকে যদি ওই পারফেক্ট ওই মুহূর্তে আমি সঠিক সাইজের সঠিক খাবারটা না দেই তখন সে মাছগুলো কি হয় মারা যায়, সে ওই স্ট্রেসটা নিতে পারে না। তো হ্যাচারি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই হ্যাচারি ম্যানেজমেন্ট একটা কোর্সই পড়বে হয়তো সামনে, যে ফার্স্ট ফিডিং একবারে প্রথম যে সময় সে খাওয়াটা শুরু করবে ওই সময় যদি আমি প্রপার ফিডিংটা না দিতে পারি তাহলে কিন্তু খুব সাকসেসফুলি হাজার হাজার তুমি মাছের হ্যাচ করায় কিন্তু লাভ হবে না, কারণ তুমি সেটাকে শুধুমাত্র প্রপার ফিড সিলেকশনের কারণে তাদেরকে সার্ভাইভ করাতে পারছো না। সো ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অভিপেরাসের ক্ষেত্রে যারা হচ্ছে ডিম থেকে বাচ্চা হচ্ছে, আর লাইভ বেয়ারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট সেটা অতটা ক্রুশিয়াল হবে না কারণ কিন্তু তারা প্রথমেই খুব অ্যাক্টিভ। বলা হচ্ছে বার্থ হওয়ার সাথে সাথে তারা ফ্রি সুইমিং হবে এবং দে ক্যান কনজিউম দেয়ার ফুড বাই সার্চিং দেয়ার ওন সেলফ। সে নিজেরাই খাবার টাবার খুঁজে বা কিছু সময় একটু কম বেশি হলেও খুব একটা প্রবলেম হয় না। ওকে, তো আমরা দুই ধরনের ব্রিডিং মেথড দেখলাম, একটা হচ্ছে এগ লেয়ার আর একটা হচ্ছে যারা হচ্ছে লাইভ বেয়ারার। তো এগ লেয়ারার যারা স্পেসিস আছে তাদেরকে আমরা আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে সিক্সটা বলা হচ্ছে দে ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইনটু 6 ডিফারেন্ট গ্রুপ। প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে এগ স্ক্যাটার, নাম শুনলেই বোঝা যাচ্ছে দে লে দেয়ার এগ স্ক্যাটারলি, বিচ্ছিন্ন ভাবে কোথাও হয়তো একটা অ্যাকুরিয়ামের নির্দিষ্ট কোনো প্লেসে এই স্পেসিস গুলো এগ দেয় না, তারা টোটাল অ্যাকুরিয়ামে স্ক্যাটারলি এগুলো হ্যাপহ্যাজার্ড ম্যানারে বলা হচ্ছে দে রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ এগ ইন এ হ্যাপহ্যাজার্ড ম্যানার, বিভিন্ন ভাবে তারা হ্যাপহ্যাজার্ড ম্যানারে এবং দেয়। and they have some egg have the chance to be fertilizer and has due to the large quantity and eating by the parents. তো এগ লেয়ারের ক্ষেত্রেও তাদের একটা ম্যানার হচ্ছে যে তারা তাদের নিজেদের এগ খেয়ে ফেলে এবং যেহেতু এখানে এগের পরিমাণ অনেক বেশি থাকে তো সাফিসিয়েন্ট যদি মেল তোমার অ্যাকুরিয়ামে না থাকে তখন সবগুলো এগ প্রপারলি ফার্টিলাইজড হতে পারে না এবং ফার্টিলাইজ হতে না পারলে সেখান থেকে কিন্তু আলটিমেটলি কোনো সিড প্রডিউস হচ্ছে না। সো এইসব ক্ষেত্রে দেখা যায় আমার অ্যাকুরিয়ামে
একটু মেইলের পরিমাণটা যাতে বেশি থাকে ওই ব্যাপারটা একটু এনশিওর করতে হয় এগ স্ক্যাটারের ক্ষেত্রে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে সে নির্দিষ্ট একটা প্লেসে এগ লে করছে না, বিচ্ছিন্নভাবে এগ লে করছে। সেকেন্ড হচ্ছে যেহেতু এটার এক্সটার্নাল ফার্টিলাইজেশন মেল যদি প্রপার পরিমাণ না থাকে সবগুলো এগ ফার্টিলাইজড হবে না। এবং থার্ড নাম্বার পয়েন্ট দেখো, তারা নিজেদের এগ খেয়ে ফেলছে। সো তুমি যখন ব্রিডিং করতে যাবা এই মাছগুলোর, তখন তোমাকে এনশিওর করতে হবে মেলের সংখ্যাটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এগগুলো যাতে খেয়ে না ফেলতে পারে, এবং আফটার ফার্টিলাইজেশন আমরা যাতে দ্রুত এই এগগুলোকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। সেই ব্যাপারগুলো যদি আমি সাকসেসফুলি করতে পারি, তখন এগ স্ক্যাটার যে ফিশগুলো আছে তাদের ব্রিডিং এর মাধ্যমে আমি অনেক অফস্প্রিং পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এগ স্ক্যাটার ডোন্ট হ্যাভ এনি প্যারেন্টাল কেয়ার, যেহেতু তারা খেয়ে ফেলছে। আর এই egg scattered গুলো often found in a densely grown water where the egg will be automatically hidden among the plants as they are released by the female. এটা হচ্ছে যখন ন্যাচারাল এনভায়রনমেন্টে হয় তখন আসলে কিভাবে আমরা তাদের ব্রিডিংটা কোথায় বেশি হয়, যেখানে অনেক ধরনের অ্যাকোয়াটিক প্লান্ট থাকে সেই ধরনের এরিয়াতে এটা হয়। তো আমরা আমাদের অ্যাকুরিয়ামে চেষ্টা করব প্লান্ট রাখতে যাতে এগ স্ক্যাটারদের ব্রিডিংটা আমরা সাকসেসফুলি করতে পারি। তো এগ স্ক্যাটারটা আবার দুই ধরনের এগ দেয়, একটা হচ্ছে অ্যাডহেসিভ আর একটা হচ্ছে নন অ্যাডহেসিভ। অ্যাডহেসিভের মধ্যে যেমন টেট্রা, রাজবোর এই ফিশগুলো নন অ্যাডহেসিভ এগ দেয়। আর অ্যাডহেসিভের মধ্যে যেমন গোল্ডফিশ, কিসিং গোরামি, গ্লাস ফিশ, তাদের এগগুলো হচ্ছে অ্যাডহেসিভ। দ্যাটস মিন তাদের এগগুলো কোনো সাবস্ট্রেট, প্লান্ট বা যে কোনো সাবস্ট্রেটের গায়ে লেগে থাকবে। দিস ইজ দ্য পিকচার অফ এগ স্ক্যাটার্ড। এটা হচ্ছে রাজবোর আর এটা হচ্ছে কি নিয়ন টেট্রা। আমরা তো মাছ চিনি, মাছ চেনো তোমরা? অর্নামেন্টাল সবগুলো ফিশ। চিনি না ম্যাম, আচ্ছা, এইগুলো এখানে ম্যাম যে দেখি কিছু দুইটা কিছু আছে চিনি। এই দুইটা চেনা যাচ্ছে? না ম্যাম চিনি নেই। না ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে উপরের যেটা, হ্যাঁ আমি অ্যারোটা দেখা যাচ্ছে তো না, এটা হচ্ছে রাজবোর। আর নিচে যেটা নীল লাল এটা হচ্ছে নিয়ন টেট্রা আমরা বলে থাকি। এবং এই দুইটা ফিশই হচ্ছে কি এগ স্ক্যাটার, তারা হচ্ছে স্ক্যাটারলি এগ লে করে। এই যে নিয়ন টেট্রা, রাজবোর। আর গোল্ডফিশ যে অ্যাডহেসিভ এর মধ্যে, যেমন গোল্ডফিশটা তো আমরা সবাই চিনি, এমন কেউ নাই যে গোল্ডফিশ চিনি না। কিসিং গৌরামিটাও আমরা চিনি, অনেক অ্যাকুরিয়ামে এটা আছে। আর একটা হচ্ছে গ্লাস ফিশ, এছাড়াও আরো আছে, বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা গ্রুপে 2-3টা করে নাম একটু মনে রাখার। তো আজকে অলরেডি আমরা মনে হয় আমাদের টাইম শেষ হয়ে গেছে অলরেডি। আমরা অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলেছি। তো তোমরা অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল গুলো করতে থাকো, আর বাকিটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল নিয়ে আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি করতে পারি। ম্যাম আমাদের কি কুইজ হবে? কুইজটা আমি একটু স্যারকে জিজ্ঞেস করি, তোমরা আমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারো না আসলে কি স্যার ফুল মার্কসটা নিয়ে ফেলেছে নাকি আরো নিতে হবে? যদি কুইজ হয় আমি সেটা টাইম বলে দিব, ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং টুডেস ক্লাস। সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।